স্বাগত। আপনারা দেখছেন নিউজরুম সংলাপ, আপনাদের সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম। প্রথমে জানাবো গত 24 ঘন্টায় দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া খবরাখবরের শিরোনাম। অর্থ আত্মসাৎ মামলায় রিজেন্ট মালিক শাহিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, 3 দিনের রিমান্ডে জেকেজি চেয়ারম্যান সাবরিনা। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত, করোনা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। লাখের কাছাকাছি দেশে করোনায় সুস্থের সংখ্যা। করোনায় গত 24 ঘন্টায় দেশে আক্রান্ত শনাক্ত 3099 জন, মোট মৃত্যু প্রায় 2391 জন। সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত 1,31,00,000, মৃত্যু ছাড়িয়েছে 5,73,000। এইসব খবরাখবর নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হয়েছেন। এরই মধ্যে প্রিয় দর্শক, চলুন তাদের সঙ্গে আগে পরিচয় করে দিয়ে আসি। এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন এরই মধ্যে এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, এবং আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন ডাক্তার আব্দুল আজিজ, মহাসচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব, এবং আছেন যুক্ত মহসিন কাজী, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এবার আমরা সারা বিশ্বের যে করোনা পরিস্থিতি সেটির চিত্র একটু আমরা জানিয়ে দিতে চাই। আমরা প্রথমে যে সারা বিশ্বের যে পরিসংখ্যান, মোট পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 1,27,27,189 জন মোট আক্রান্ত, এবং মৃত্যুবরণ করেছে 5,73,180 জন, এবং সুস্থ হয়েছে এখন পর্যন্ত 76,40,004 জন। এটি ছিল মোট পরিসংখ্যান। এবং আমরা বিশ্বের যে বিভিন্ন দেশগুলো রয়েছে সে দেশগুলোর পরিসংখ্যান জানিয়ে দিতে চাই। এর মধ্যে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আমরা দেখছি যে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু দুটি কিন্তু অব্যাহতভাবে রয়েছে। গত কয়েক ঘন্টায় আমরা দেখছি যে 89 জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত, 24,000 গত কয়েক ঘন্টা আক্রান্তের সংখ্যা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিলে এখন পর্যন্ত গত কয়েক ঘন্টায় 83 জন মৃত্যুবরণ করেছে, 1600 জনের বেশি আক্রান্ত হয়েছে। মোটামুটি আজকে দেখলাম ব্রাজিলের সংখ্যাটা কিছুটা কমেছে, এবং দক্ষিণ এশিয়ায় ইন্ডিয়া তৃতীয় অবস্থানে রয়েছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত গত কয়েক ঘন্টায় 524 জন মৃত্যুবরণ করেছে, এবং 24,000-এর বেশি মানুষ এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে। এরপরে রাশিয়ার অবস্থান, রাশিয়ায় গত কয়েক ঘন্টায় 104 জন মৃত্যুবরণ করেছে, 6,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মোটামুটি এই ছিল আসলে গুরুত্বপূর্ণ যেসব দেশগুলো রয়েছে পরিসংখ্যানের দিক থেকে উপরের সারিতে, সেসব দেশগুলোর পরিসংখ্যান। আমরা একটু বাংলাদেশের পরিস্থিতি একটু জানিয়ে দিতে চাই। এখন পর্যন্ত 1,86,894 জন বাংলাদেশে করোনা ভাইরাসে মোট আক্রান্ত, এবং মৃত্যুবরণ করেছে এখন পর্যন্ত 2,391 জন। সুস্থ হয়েছেন এখন পর্যন্ত প্রায় 1 লাখ বলা হয়, 98,317 জন। মোটামুটি সুস্থতার হার অনেকটাই বেশি, মৃত্যু হার অনেকটাই কম। প্রিয় দর্শক, আমরা আরো খবরাখবর নিয়ে গত 24 ঘন্টায় যেসব শিরোনামে উঠে এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, তাদের কাছে আমরা একটু যেতে চাই। আমাদের সঙ্গে যেসব অতিথি, এর মধ্যে 4 জন অতিথি যুক্ত আছেন। জনাব অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনাকে দিয়ে আসলে শুরু করি। প্রথমে আপনি জানেন যে মহামারী কাল চলছে, এবং এই মহামারীর অনেকগুলো দুর্ঘটনার জন্ম দিয়েছে, অনেককে আমরা হারিয়েছি। আজকে আমরা একজন বিশিষ্ট শিল্পপতি, মুক্তিযোদ্ধা, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, তাকে আমরা হারিয়েছি এই করোনা মহামারীকালীন সময়। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, এটি একটি খুবই শোকের একটি সংবাদ। এবং করোনা আসলে কখনো নিম্নমুখী হচ্ছে, কখনো ঊর্ধ্বমুখী হচ্ছে। গতকাল যে সংখ্যাটি আমরা দেখছি অনেকটা কম ছিল, আজকে সেটি সংক্রমণের সংখ্যা বাংলাদেশে সংখ্যাটা অনেকটা বেশি। সামনের দিনগুলোতে আসলে সতর্কতা এবং প্রস্তুতির জায়গা থেকে আপনার মতামত দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ। প্রথমেই আমাদের আজকে যে বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুল, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, আর পাশাপাশি অন্য সবকিছু বাদ দিলে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান সরাসরি অথবা পরোক্ষভাবে এই যমুনা গ্রুপ করেছে। সে এরকম একজন বিশিষ্ট শিল্পপতির মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি, এবং ওনার আত্মার শান্তি কামনা করছি, এবং ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ইতিমধ্যে আমরা অনেকেই হারিয়েছি, শিল্প উদ্যোক্তা থেকে আরম্ভ করে, শিক্ষাবিদ থেকে আরম্ভ করে, আমাদের চিকিৎসা কর্মী বা বড় বড় নাম করা বিশেষজ্ঞ চিকিৎসক, অনেককে আমরা হারিয়েছি। আমরা জানি না কোথায় গিয়ে শেষ হবে। আমি যেটা বলবো, এই আপনি যে সংক্রমণের যে হিসাবটা দিচ্ছেন, এটা কিন্তু উদ্যমুখী বরাবরই। এটা কখনো কোন দেশে হয়তো একটা কিছুদিনের জন্য কমছে, আবার আরেক জায়গায় বেড়ে গেছে, অথবা দেশের একটা অঞ্চলে কমছে, আরেক জায়গায়, এক এশিয়াতে কমে গেছে, ইউরোপে বেড়ে গেছে, ইউরোপে কমে গেছে, ল্যাটিন আমেরিকায় বেড়ে গেছে। ওভারঅল সংক্রমণটা বাড়ছে, এবং আমি মনে করি যে যতদিন পর্যন্ত এটা একটা
টিকা যেটাকে বলা হয় প্রতিষেধক না আসবে, অথবা যদি ভাইরোলজিস্টরা যেটা বলতেন যে এটা নিজেই মিউটেশন হতে 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 এক পর্যায়ে গিয়ে নিজেই দুর্বল হয়ে পড়ে। হিস্টোরিক্যালি অনেক এরকম জীবাণু আসছে অথবা ভাইরাস আসছে যেগুলো টিকা হয়তো আবিষ্কার হয়নি, তবু মাত্র গোটা 25 টিকা আছে ভাইরাসের এগেইনস্টে, কিন্তু এরকম ভাইরাসের সংখ্যা আছে কয়েকশো, ইনফ্লুয়েঞ্জা আছে 25টার মতো। সবগুলো টিকা বের হয়নি, কিন্তু এগুলোর যে প্রাণঘাতী যে তৎপরতা শুরুর দিকে থাকে সেটা আস্তে আস্তে কমে আসে, এক ধরনের প্রাকৃতিক নিয়মে এগুলো আয়ত্তে আসে, কিন্তু সেটা হয়তো অনেক সময় লেগে। আর টিকা যদি আসেও, টিকা এসে সবাই টিকা পেতে পেতে সারা বিশ্বের সব মানুষ, বিশেষ করে আমাদের মতো বাংলাদেশের মানুষ সবাই টিকা পেতে হয়তো অনেক সময় লেগে যাবে। আর সেই পর্যন্ত আমাদেরকে কিন্তু এই আমার যেটা ধারণা, এখানে ডাক্তার সাহেব আছেন, করোনার সাথে আমাদের মধ্যে আরো বেশ কিছু থাকতে পারে। তো একটা ব্যাপার তো আসছেই যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনা, ভঙ্গুরতা, আপনি যে সকল শিরোনামগুলো আসছে, অপকর্ম এবং দুর্নীতি, বাটপাড়ি, চুরি ধরা পড়া, এর বাইরেও আসলে যে বিষয়টা বাস্তবতা, সেটা হচ্ছে এইগুলো নাও যদি হতো, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, এটার যে অব্যবস্থাপনা বলেন অথবা এটার যে ম্যানেজমেন্ট প্রবলেম গুলো, এগুলোর বাইরেও আসলে সক্ষমতা যেটা ছিল, আমাদের ডাক্তারের সংখ্যা, আমাদের নার্সের সংখ্যা, আমাদের টেস্টিং এগুলো সর্বনিম্ন মানের ছিল। এখন হয়তো আমরা এই অবস্থায় পড়ে ঠেগায় পড়ে ডাক্তারের সংখ্যা বাড়িয়েছি, নার্সের সংখ্যা বাড়িয়েছি, যেখানে একটা ল্যাবে টেস্ট হতো এখন আজকে 70-75টা ল্যাবে টেস্ট হচ্ছে, সেগুলো আমরা বাড়িয়েছি। কিন্তু যেটা আমরা আরো করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম যেগুলো আমরা করি, অনেক সময় পেয়েও আমরা করিনি। আমি মনে করি আমরা করলে কতটুকু করতে পারতাম। আমরা কি ইটালির সম করতে পারতাম শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থায়, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের? সেখানেও তো আসলে এটা সামাল দেয়া যায়, কারণ এই অভিজ্ঞতা কারোই ছিল না। আর বাংলাদেশের তো অভিজ্ঞতা ছিলই না, আর অভিজ্ঞতা না থাকার কারণে তারা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক বড় বড় কথা আমাদেরকে শুনিয়েছে, আমরা প্রস্তুতি নিয়েছি, এটা সেটা করেছি, কিন্তু আসলে বাস্তবে এই প্রস্তুতি যে কিভাবে নিতে হয়, কতটা প্রস্তুতি দরকার, সেটাও আসলে আমাদের লোকদের অভিজ্ঞতার মধ্যে ছিল না, জানার মধ্যে ছিল না। তো এখন প্রথম দিকে যে দুরবস্থা ছিল, এটা অনেকটা কেটে উঠছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে সকল তথ্যাদি দেয়া হয়, এর বাইরেও কিন্তু অনেক ঘটনা আছে। যেমন টেস্টের যে ব্যাপারটা আছে, 80% লোকেই আসলে টেস্টে যাচ্ছে না, উপসর্গ নিয়ে বাড়িতেই চিকিৎসা করছে, ডাক্তারের পরামর্শ নিয়ে তারা নিজে নিজে ভালো হয়ে যাচ্ছে। আর 20% মতো লোক আসলে এই হাসপাতাল, পরীক্ষা, এগুলোর পেছনে দৌড়াচ্ছে। তো আমি বরাবর বলে আসছিলাম, আমি যেহেতু সময় কম পাবো বলে ফেলি, এই টেস্টটা যেটা আছে এটা কি কাজে লাগে? রোগী শনাক্ত করা। রোগী শনাক্ত হলো, শনাক্ত হওয়ার পরে কি করি? আমাদের তো এই কোভিড এর কোনো আলাদা চিকিৎসা নাই, উপসর্গ ভিত্তিক চিকিৎসা দিই। তাইলে কেন এই টেস্টের জন্য অপেক্ষা করতে হবে? উপসর্গ জারি আসবে তাকে যদি আমরা আইসোলেশনে নিয়ে যাই এবং তাকে যদি পরিবারের সদস্য অন্যদের থেকে আলাদা করে ফেলি এবং তাকে যদি উপসর্গ ভিত্তিক চিকিৎসা দেই, তাহলে কিন্তু সমস্যাটার সমাধান হয়। টেস্ট করে যদি হয়তো, টেস্ট করার পরে কোভিড শনাক্ত হলো আর ওনাকে আমরা কোভিডের একটা চিকিৎসা দিব, এরকম ব্যবস্থা তো ডাক্তার সাহেব স্বীকার করবে না। চিকিৎসা দেওয়া হয় উপসর্গে, তো উপসর্গ যেটাই দেখা যায় তার চিকিৎসা করলেই তো হয়। কিন্তু আমরা সারাক্ষণ টেস্ট টেস্ট এই কথাগুলো না বলে, আমি তো বরং বলি হাসপাতালে অক্সিজেনের সাপ্লাই, কন্টিনিউয়াস অক্সিজেন সাপ্লাই বা যেটাকে বলে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, সেটা যদি আমরা জোর দিতাম, তাহলে এই সর্বনাশগুলো, এই মৃত্যুগুলো হয়, এগুলো অনেকগুলো রোধ করতে পারতাম। কিন্তু এটা না করে মনে হচ্ছে একটা টেস্ট ম্যাচ খেলা হচ্ছে, যত টেস্ট বেশি হবে কি হবে, টেস্ট বেশি হলে লাভটা কি হবে? আপনি তো যারা শনাক্ত হচ্ছে তাদের কিন্তু আইসোলেশন দিতে পারছি না, অথবা তাদের থেকে অন্যদেরকে আলাদা করতে পারছি না। এইটা আইসোলেশন অথবা কনফাইনমেন্ট, এটা যদি আপনি না করেন, হাজারো টেস্ট, 1 লক্ষ করে যদি আপনি দিনে টেস্ট করি, যদি আমাদের লোক সংখ্যা 20% টেস্ট করতে হয়, তাহলে আমাদের 4.5 বছর সময় লাগবে। 4.5 বছর সময় লাগবে যদি আমরা 1 লক্ষ করে টেস্ট করি। অতএব টেস্টের যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো যে সকল বিশেষজ্ঞরা বলে, আমি বিনয়ের সাথে বলি, বরং বলেন আইসোলেশন আইসোলেশন আইসোলেশন। যাকেই যারই উপসর্গ দেখা যাবে তাকে আইসোলেশন নিয়ে যেতে হবে, সে আলাদা করে থাকবে এবং সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী উপযুক্ত চিকিৎসা নেবে উপসর্গ অনুযায়ী। আর
যখনই তার শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে তাইলে তাকে হাসপাতালে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। জি স্যার, আপনি জোর না দিয়ে সারাক্ষণ টেস্ট নিয়ে যে সকল আলোচনাগুলো হচ্ছে একেবারে অর্থহীন আলোচনা। আমরা ফিরবো আপনার কাছে, এই আলোচনাতে আবারও ফিরবো আপনার কাছে, আপনি থাকুন আমাদের সঙ্গে। এম এ আজিজ, আপনার কাছে আসতে চাই যে করোনা চিকিৎসা, আসলে আমরা অনেক রোগী আমরা দেখছি, অনেক মহামারী দেখছি যেগুলোর কিন্তু এখনো টিকা কিংবা এখনো কোনো ভ্যাকসিন বা এখনো কোনো ওষুধ আসেনি বা অনেক দেরিতে এসেছে অনেকগুলোর। সেক্ষেত্রে আসলে করোনা ভাইরাসের যদি ভ্যাকসিন বা টিকা যে কোনো কিছু অনেক দেরিতে আসে, সেক্ষেত্রে তো অবশ্যই সতর্কতা সচেতনতা এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হচ্ছে যে সংকট বা এইসব জায়গাগুলোতে সাধারণ মানুষ অনেক দূর এগিয়েছে সচেতনতা এবং সতর্কতার জায়গায়। এসব বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন। আরেকটি ছোট্ট করে একটু আরেকটি প্রশ্ন রয়েছে, করোনা সংক্রমণের আশঙ্কায় সীমিত আকারে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামে পশুর হাট বসবে এমন একটি ঘোষণাও কিন্তু রয়েছে। সবকিছু মিলিয়ে যে আপনার মতামত জানতে চাই। সংক্ষেপে এক লাইনে বলে নেই যে আমাদের একটা পরামর্শ কমিটি আছে, সেই কমিটির সিদ্ধান্ত হচ্ছে যে ঢাকা, গাজীপুর এবং চিটাগাং এই 3 জায়গায় পশুর হাট বসবে না এবং এই 3 জায়গার মানুষ অন্য কোনো কোথায় যাবে, কিন্তু পশুর হাট বসছে। অর্থাৎ পরামর্শ কমিটির কথা মানা হচ্ছে না। এবং পরামর্শ কমিটির কেউ কেউ টকশোতে এসে বলে না আমরা পরামর্শ দেই, কর্তৃপক্ষ তা গ্রহণ করে না। এটা হলো গরুর হাটের কথা। এখন দ্বিতীয়ত, আমি বাংলাদেশে মিজান ভাই যে কথাগুলি একটা রাউন্ড আপ দিলেন, এটার সাথে আমি জাস্ট দুটো জায়গায় একটু যোগ করতে চাই। যে আমাদের করার সময় ছিল প্রথম আমরা ট্রেন মিস করেছি। অর্থাৎ আমরা কি পারতাম আমরা ভিয়েতনামের মতো কঠোর হতে পারতাম, কারণ করোনা তো বাংলাদেশ থেকে সৃষ্টি হয় নাই, বাইরের থেকে এসছে। আমরা যদি ভিয়েতনামের মতো কঠোর হতে পারতাম তাহলে এই করোনার টেস্ট নাও করতে পারতাম। তো যাই হোক, এখন যে পর্যায়ে আছে অনেকগুলো স্টেজ আমরা কিন্তু ফেল করেছি। পরে আমরা খেয়াল করলাম যে আনঅফিসিয়াল লকডাউন করলাম, সেটাতে ফেল করলাম। দোকানপাট এখন সবকিছু খুলে দিচ্ছি যে জীবিকা রক্ষার জন্য, জীবন এবং জীবিকা প্যারালেলি চলছে। এরপরে আমরা আপনার বিভিন্ন জায়গায় লকডাউন করে এখন ওয়ারিতে চলছে, আরো কয়েক জায়গায় চলছে, এটা নামকেও আসছে। এগুলো সবই লোক দেখা। আসলে আমার কাছে যেটা এখন মনে হচ্ছে, আমরা আনঅফিসিয়ালি এখন হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছি এবং এই তথ্য যে আরেকটা ভয়াবহ পরিণতি ডেকে আনবে, এটা আমি এক্সপার্ট না, এখানে ডাক্তার সাহেবরা আছে বলবেন। আমি শুধু বলবো যে হার্ড ইমিউনিটি সম্পর্কে অভিজ্ঞজনরা যা বলে থাকেন যে অন্তত পক্ষে 65, এটার কোনো ফিক্স কোনো ইয়া নাই যে 65 থেকে 70 বা 75% লোকের করোনা হয়ে গেলে এটা আর সংক্রমিত হবে না। কিন্তু যদি 65% হয়, এর যদি 10% লোককে হসপিটালে নিতে হয়, এটা কি আমাদের পক্ষে সম্ভব? এখনই তো হসপিটাল সম্পর্কে মানুষের বিমুখ, কারণ হসপিটালে যে যায় তার 75% রোগী এখন মারা যাচ্ছে। হসপিটালে 75% সিট খালি থাকছে, হসপিটালে কেউ যাচ্ছে না, ভয়ও যাচ্ছে না, কারণ হসপিটালের অব্যবস্থা এবং চিকিৎসা নিয়ে আতঙ্ক, এখন আর কেউ হসপিটাল যাচ্ছে না। তো এখন ধরেন 17 কোটি মানুষের যদি 10% বাদ দেন, আপনার যদি 70% লোকের যদি হার্ড ইমিউনিটির দিকে যায়, 70% লোকের যদি 5% লোককে চিকিৎসা, 2% লোকের 1% লোকের চিকিৎসা দেওয়ার সক্ষমতা আমাদের নেই। সুতরাং আমরা ভয়াবহ দিকে যাচ্ছি, কারণ সরকারের আচরণ থেকেও মনে হচ্ছে আসলে হাল ছেড়ে দিচ্ছে এখন যে জায়গায় যা ঠেকে। কারণ আমরা যে এলাকা ভিত্তিক লকডাউন সেটাও পারলাম না, আর মানুষের উপরে দোষ চাপানো হয় যে মানুষ কোন নিয়ম মানছে না, বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাবে না কি করবে? পরিসংখ্যান ব্যুরোর হিসাব হচ্ছে 6.5 কোটি লোক স্বল্প আয়ের। ব্র্যাক একটা সার্ভে করেছে গত মাসে, সেখানে বলছে 14% লোকের ঘরে একবেলা খাবার নাই, 20% লোকের ঘরে 1 থেকে 3 বেলা খাবার আছে। বাংলাদেশ অর্থনৈতিক কমিটি বলছে 9 কোটি লোক এখন কর্মহীন, তাদের খাবার দরকার। মানুষ করোনা হলে মরবে, কিন্তু মানুষ তো যখন তার পেটে খাবার না থাকে সে তো বাইরে বেরোবে।
আপনি লক্ষ্য করে দেখেন ঢাকা শহরে, সারা বাংলাদেশেই বলেন, বাসে হ্যান্ডেলে ধরে জায়গা পাওয়া যায় না। এখন অর্ধেক সিট খালি নিয়ম করা হয়েছে, বাস খালি, সিট পায় না, ট্রেন মানুষ ওঠে না, ট্রেনে বন্ধ করে দিছে। তো মানুষ কিন্তু সচেতন। এখন যে পরিস্থিতিটা এসছে, আমি মিজান ভাই শেষ কথা আমি বলতে চাই যে এখন নিজের বাঁচার চেষ্টা নিজে করতে হবে, অর্থাৎ স্বাস্থ্যবিধি নিজেকে মেনে চলতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে যাদের দিন আনে দিন খায় তাদের পক্ষেও কিন্তু এটা মানা সম্ভব না, কারণ তাকে দৈনিক খাবার সংগ্রহ করতে হবে। তাদেরকে অন্তত পক্ষে সরকার এই পিসপিল বেসিসে একসময় এক মাস 10 কেজি, এক সময় 20 কেজি দিলে হবে না। অন্তত 5 কোটি পরিবারকে খাবার দেওয়া, তাদের আমাদের ডাটাবেস নাই, ডাটাবেস তৈরি করে তাদেরকে অন্তত পক্ষে খাবার দিয়ে বাঁচিয়ে রাখা। আর এখন যে পরিস্থিতি চলছে, জীবন এবং জীবিকা কোনোটাই ভালোভাবে চলছে না, এবং আপনি ইতিমধ্যেই জানেন বিভিন্ন দেশ থেকে আমাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। আমার তো মনে হয় এইভাবে যদি হার্ড ইমিউনিটির দিকে যেতে থাকে, চিকিৎসাবিহীন ভাবে যেতে থাকে, সারা পৃথিবীই তো আমাদেরকে লকডাউন করে দিবে। ওই গার্মেন্টস ওয়ালারা কয়েকদিন আগে মিডিয়ায় দেখলাম যে গার্মেন্টস এই দেশে অর্থ পাচারে 1 নম্বর। গার্মেন্টস ওয়ালাদের কথা শুনছি আগে, শুনে আমরা ওপেন করে দিয়েছি, তাই তো? এখন তো গার্মেন্টসও চলবে না, জিডিপি সেক্টর, এই যে আপনার বড় ম্যাক্সিমাম চাষ হয় বড়োরও 20% প্রোডাকশন কম হয়েছে করোনার কারণে। কি কারণে? শ্রমিক পাওয়া যায় না ঠিক মতো, কৃষক সহজে মাঠে যায় না, নানান কারণে। আর একটা প্রবাসীরা তো আপনার সারা দেশে পৃথিবীতে যে অবস্থা, এখন তো প্রবাসী যারা এসছে তারা তো যেতেই পারতেছে না, এবং অন্যরাও ফেরত আসার সম্ভব না। আর একটা হলো সার্ভিস সেক্টর তো পুরো বসে গেছে। সুতরাং আমাদেরকে করোনাকে ফেস করার জন্য যেটা করা উচিত ছিল সেটা তো এখন আর সম্ভব না। এখন সোজা কথা, যার মতো তার বাঁচতে চেষ্টা করতে হবে। জি, আমরা ফিরবো আপনার কাছে আবারও অন্য আলোচনা নিয়ে। এরই মধ্যে আমাদের কাছে গত 24 ঘন্টা যেসব খবরগুলো উঠে এসেছে, কুড়িগ্রামে 20 গ্রাম প্লাবিত, লক্ষাধিক মানুষ পানিবন্দী। উত্তরাঞ্চলের প্রায় বেশ কয়েকটি জেলা আসলে মানুষ পানিবন্দী হয়ে আছে, বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, এবং কোভিড-19 হাসপাতালে 70% শয্যায় খালি। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে 3 ফার্মেসিকে জরিমানা, দুর্নীতির সাথে এক মুহূর্ত থাকবেন না বলে ছাপ জানিয়ে দিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান। এইসব খবরগুলো উঠে এসেছে। আমরা একটু ডক্টর আব্দুল আজিজ আপনার কাছে আসতে চাই। কোভিড-19 হাসপাতালে যে 70% শয্যা খালির কথা বলা হয়েছে, এটা আসলে সত্য, কিন্তু আমরা এখন এমনও কিন্তু শুনেছি করোনা আক্রান্ত হয়ে প্রথম দিকে মানুষ সংকট ছিল, শয্যা সংখ্যা কম ছিল, মানুষ সিট পায়নি। বেশিরভাগ মানুষ আসলে বাসায় চিকিৎসা নিচ্ছে এখন। বাসায় করোনা আক্রান্ত যে মৃত্যুর সংখ্যাও কিন্তু অনেকটা, বাসায় মৃত্যুর সংখ্যা অনেকটা বাড়ছে। আপনার মতামত কি থাকবে আসলে ক্ষেত্রে? এখন হাসপাতালের শয্যা সংখ্যা খালি, আগের চেয়ে খালি, এটা সত্য। এই কারণেই খালি, মানুষ, জনসাধারণ এখন আগের চেয়ে অনেক কনসাস। এই কোভিড এর সাথে তাদের অ্যাডাপ্টেবিলিটি হয়েছে, এবং 17,500 চিকিৎসক টেলিমেডিসিন সার্ভিস দিচ্ছে। এই টেলিমেডিসিনের সার্ভিসের সুযোগে তারা বাসায় চিকিৎসা নিচ্ছে, এবং WHO গাইডলাইনে সবাইকে হাসপাতালে আসার দরকার নাই। 80 থেকে 85% রোগী বাসায় থেকে চিকিৎসা করা সম্ভব। এবং আপনি যদি এই গত 1-1.5 মাসের অ্যানালাইসিসটা দেখেন, সিচুয়েশনটা, কোভিড সিচুয়েশন, লাস্ট 1 থেকে 1.5 মাস সংক্রমণ এবং মৃত্যু একই রকম একটা ফ্ল্যাট গ্রাফে যাচ্ছে। গত 1 সপ্তাহ যাবত এই সংক্রমণের হারও কম, এবং সুস্থতার হার 52%। যে সুস্থতার হার আগে ছিল 38 থেকে 42%, এখন এটা 52% এসে দাঁড়িয়েছে। এই সরকার যখন উপসর্গবিহীন যারা পরীক্ষা করতে আসতো তাদের কন্ট্রোল করলো, এবং WHO গাইডলাইনের প্রেক্ষাপটে সেকেন্ড টাইম থার্ড টাইম যারা, প্রথম পজিটিভ, সেকেন্ড টাইম থার্ড টাইম যারা সুস্থতার প্রেক্ষাপটে পরীক্ষা করতো তাদেরটা বন্ধ করলো, সেখানে অপ্রয়োজনীয় টেস্ট কিন্তু বন্ধ হলো, এবং সেই প্রেক্ষাপটে শনাক্তের হারও বেড়ে গেল। সব প্রেক্ষাপটে আমরা, আজিজ ভাই অনেক কিছু বললেন, আমরা হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছি না। এই যে এই সাউথ ইস্ট এশিয়াতে যারা পাকিস্তান, ইন্ডিয়ার কথা চিন্তা করেন, আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়া কোভিড এর আচরণটা ভিন্ন রকম।
এখানে এই বি টাইপের ভাইরাস, ইউরোপ আমেরিকার মতো না। ইউরোপ আমেরিকা অন্যান্য দেশে 42, 50, 45, 55 ডেজে পিকে উঠছে এবং তারপরে নাম আরম্ভ করছে। এই অল্প সময় আমরা কিন্তু 128 দিন যাচ্ছে, আমরা কিন্তু 128 দিন যাবত কোভিড এর সাথে মোকাবেলায় আছি সরকার, এবং আমরা চিকিৎসকরা যুদ্ধ করে যাচ্ছি, এবং আমরা একটা পর্যায়ে আছি, এটা গর্ব করেই বলা যায়। সুতরাং হার্ড ইমিউনিটির দিকে আমরা যাচ্ছি না, এবং আমরা যদি সামনের কুরবানির ঈদটা কন্ট্রোল করতে পারি, আমরা অনলাইনে ইতিমধ্যে অনলাইনে আমরা দেখেছি হার্ট এনকারেজ করা হচ্ছে, এবং আপনি পরামর্শ কমিটির যে সুপারিশ বলছেন সেটা মেনেই নিয়ন্ত্রিত ভাবে কিছু হাট হয়তো রাখবে এখানে। সুতরাং এটা মেনটেন করতে হলে আমাদের সংক্রমণের হারও আমাদের অনেকটা কমে যাবে। আর মানুষ এখন অনেক সচেতন। সুতরাং আমি মনে করি যে মানুষ যদি স্বাস্থ্যবিধি গুলো মেনে চলে, এবং এই সরকার যদি এই কোরবানির হার নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আমার মনে হয় সংক্রমণ কমে যাবে। আর ইতিমধ্যে বিদেশ যারা যেতে পারছে না, সরকার ইতিমধ্যে তাদের 500 কোটি টাকা প্রণোদনার ব্যবস্থা করেছে আমি শুনেছি। পাশাপাশি 5.5 কোটি মানুষের কিন্তু প্রাণ দিয়েছে, আর প্রণোদনা সহ 1 লক্ষ কোটি টাকা প্রণোদনা সহ অনেক ব্যবস্থা কিন্তু নিয়েছে। খাদ্যের সিকিউরিটি কিন্তু এখন আছে, আগামী 6 মাস খাদ্যের সিকিউরিটি আছে। কৃষিতে যে ফলন হয়েছে, এবং সরকার এবং তার রুলিং পার্টি রাজনৈতিক দল যেভাবে কাজ করেছে, ফসল কিন্তু ঘরে উঠেছে। সেই জায়গাটা ফুড সিকিউরিটি আছে। সুতরাং আমার মনে হয় আমরা যদি এখানে বসে সারা পৃথিবীর প্রেক্ষাপট চিন্তা করি, এই বৈশ্বিক মহামারীতে সমন্বয়হীনতা থাকে, এটা বাস্তবতা। আমাদের দেশের যে সমস্ত আমরা এই আলোচনা করছি, পৃথিবীর সব দেশে একই রকম আলোচনা হচ্ছে, একই রকম সমস্যা আছে, একই রকম সমন্বয়হীনতা আছে। সুতরাং যুদ্ধ যদি আমরা বলি, এটা যুদ্ধের সময় সবকিছুতেই সমন্বয়হীনতার অভাব থাকে, এবং সবকিছুতেই একদম প্ল্যান্ড হইতে হয় না। এবং আমরা বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশ, এই 3 মাস পরে আসা 67তম দেশে আমাদের এখানে শুরু হওয়া, এটাও কিন্তু আমাদের এক ধরনের সফলতা। আমরা চিকিৎসক নিয়োগ থেকে এই চিকিৎসার যে এখন ডাক্তাররা অনেক এক্সপার্ট, চীনের টিমে এসে বলে গিয়েছে আমাদের চিকিৎসকরা খুব দক্ষ। আমরা কিন্তু আন্তর্জাতিক মান নেই, WHO মান নেই। ইউরোপ আমেরিকার যে চিকিৎসা, চীন দেশে চিকিৎসা হচ্ছে, এই চিকিৎসা কিন্তু সে চিকিৎসা আমাদের চিকিৎসকরা দিয়েছে, এবং চিকিৎসকরা এখন কনফিডেন্ট, এবং সব হাসপাতালে আমরা যোগাযোগ রাখছি, চিকিৎসকরা দক্ষভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছে, এবং তাদেরও যে রিপোর্ট যে রোগীর সংখ্যা এখন কমছে, হাসপাতালে আগের মতো রোগী ভর্তি হচ্ছে না, অনেক সিট ফাঁকা, অক্সিজেনও খুব বেশি দেওয়া লাগছে না, এবং সংক্রমণের হারটা কমে আসছে, অনেক বিশেষজ্ঞরা মনে করছে। এবং আমারও মনে হয় যে এখন এই ফ্ল্যাট কার্ভটাই এখন নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই সিচুয়েশনে আমরা মনে করি আমাদের দেশে এই কোভিড চিকিৎসায় আমাদের সফলতা আছে, চিকিৎসকদের সফলতা আছে, সরকারের সফলতা আছে। আমরা অনর্থক হাহুতাশ করার কোনো সুযোগ নেই। জি, ফিরবো আমরা আপনার কাছে। জি, আপনার কাছে ফিরবো। যে জি, শেষ করুন আপনি। সবাই সরকারের পাশে দাঁড়ায়, জনগণকে উৎসাহ দেয়, চিকিৎসকদের উৎসাহ দেয়, তাহলে সামনের সময়টা আরো ভালো হওয়ার সম্ভাবনা আছে। জি, আপনার কাছে আমরা ফিরবো। মহসিন কাজী, যে বিষয়টা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু আজ উদ্বেগ জানিয়েছে যে করোনা পরিস্থিতি সারা বিশ্বে অবনতির আশঙ্কার কথা তারা বারবার বলছে, এবং আমরা দেখছি যে চট্টগ্রামে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হারেই অনেকটা সংক্রমণ বাড়ছে, এবং কোভিড হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা অনেকটাই খালি রয়েছে, যেটি এম এ আজিজ বললেন যে মানুষ ভয়ে হাসপাতালগুলোতে যাচ্ছে না। আপনি আসলে চট্টগ্রামের পরিস্থিতি আপনার নিশ্চয়ই জানা, সেটি যদি একটু বলেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। চট্টগ্রামে বর্তমানে 40 ভাগ এই কোভিড শয্যা খালি, এবং আমরা দেখেছি চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে রোগী আছে মাত্র 3 জন। আর গত 7 দিনের পরিসংখ্যানে দেখা গেছে এই পরীক্ষার যে রেশিও, এটাতে এই আক্রান্তের হার 20-21% কমে আসছে। এটা জুনের শেষ সপ্তাহে ছিল 24 থেকে 26, এবং এর আগে একদিন লাফিয়ে 36% পর্যন্ত উঠেছিল। এখন এই রেশিও কমটাও ঠিক আছে, আবার আরেকটা হচ্ছে মানুষ টেস্টের দিকেও যাচ্ছে না, কারণ টেস্টের দীর্ঘসূত্রিতা। যেমন মনে করেন একটা টেস্ট পেতে গত মাসে জুন মাসে বিশেষ করে 15 দিন থেকে 16 দিন পর্যন্ত সময় লেগেছিল। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমার ছোট ভাই জুনের 6 তারিখ চট্টগ্রাম প্রেস ক্লাবে স্যাম্পল দিয়েছিল। সে তার অফিসে জয়েন করবে, আর ঢাকায় যাওয়ার সময় হয়ে যাচ্ছে, সে একটা ওষুধ কোম্পানিতে আছে,
সে 17 তারিখ আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে টেস্ট করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাকে নেগেটিভ বলেছে। এর মধ্যে সে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ রিপোর্ট নিয়ে অফিসে জয়েন করার জন্য যাচ্ছিল 20 তারিখ, তখন গাড়িতেই তাকে ফোন করা হয়েছে, তার চট্টগ্রাম প্রেস ক্লাবের রিপোর্ট পজিটিভ। আপনি দেখেন সে 6 তারিখ প্রেস ক্লাবে স্যাম্পল জমা দিয়েছিল, ওইটা পজিটিভ থেকে গেছে, এবং 17 তারিখ রিপোর্ট নেগেটিভ। সেই নেগেটিভ ওই রিপোর্টটা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। এই হচ্ছে করোনার বাস্তব চিত্র। চট্টগ্রামে গত মাসে পুরোটা সময় ছিল এই টেস্টের রিপোর্ট পেতে একেবারে হয়রানি, আর কেউ পেয়েছে report, মহসিন আর কাজী, একটা ছিল- মহসিন কাজী, আপনি যে ঘটনাটি বললেন এটি কি সরকারি হাসপাতালে টেস্ট, সরকারি পিসিআর হ্যাঁ। ল্যাবে টেস্ট করিয়েছে কিনা? হ্যাঁ, সরকারি ল্যাবে চট্টগ্রাম প্রেস ক্লাবের টেস্ট না হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, আর ইউনিভার্সিটিতে একটা ল্যাব আছে, ওই ইউনিভার্সিটি ল্যাব থেকে সে 17 তারিখ করেছিল। 17 তারিখের রিপোর্টটা সে 19 তারিখ পেয়েছে, 19 তারিখ নেগেটিভ। জি, বুঝতে পেরেছি আমরা। 6 তারিখের রিপোর্টে তাকে বলা হয়েছিল পজিটিভ। এবং আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে, সে যথাসময়ে ওই চট্টগ্রাম প্রেস ক্লাবের যে স্যাম্পল দিয়েছিল ওইটার রিপোর্টটাও হয়নি। ওই কারণে তার মোবাইল নাম্বারটি এন্ট্রি করা হয়েছিল ভুল। তার সাথে আরেকজন আমাদের পরিচিত, আমি যেহেতু চট্টগ্রাম প্রেস ক্লাবের মেম্বার, আমাদের পরিবারের সদস্য হিসেবে সে ওইখানে টেস্টের সুযোগ পেয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রেস ক্লাবের টেস্ট যে হয়রানিটা, এই হয়রানিটা আমার ফ্যামিলিতে হয়েছে বলে আমি বলছি এটা না, এটা প্রতিটা লোকে হয়েছে। এই কারণে মানুষ টেস্ট মুখী না। এখন মানুষ জ্বর, তারপরে সর্দি কাশি, করোনা উপসর্গ দেখা দিলে সে এর আগে ডক্টর মিজানুর রহমান স্যার বলেছেন, মানুষ নিজে নিজের চিকিৎসা নিচ্ছেন, টেলিমেডিসিনের মাধ্যমে হোক বা অন্য চিকিৎসকের মাধ্যমে হোক, কিন্তু নিজের চিকিৎসা নিজে ঘরে নিজে ভালো হয়ে যাচ্ছে। এর মধ্যে আরেকটা আতঙ্কের বিষয় হচ্ছে, চট্টগ্রামে কিন্তু দুইটা গরুর স্থায়ী বাজার আছে, একটা হচ্ছে বিবিরহাট বাজার, একটা হচ্ছে সাগরিকা বাজার। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এরই মধ্যে জি, আমরা এটি নিয়ে আপনার কাছে আবারও আসবো। মহসিন কাজী, আপনি থাকুন আমাদের সঙ্গে। অধ্যাপক মিজানুর রহমান স্যার, আপনার কাছে আসতে চাই। আসলে এই যে এই অভিযোগগুলো কিন্তু আছে, আবার এর বিপরীতে কিন্তু সরকার সবকিছু মোকাবেলা করেও কিন্তু এগিয়ে যাচ্ছে করোনা মোকাবেলায়। চিকিৎসা খাতে আসলে বেশ কয়েকটি আলোচিত ঘটনাও কিন্তু আমরা এরই মধ্যে দেখলাম, যে জেকেজির যে টেস্ট জালিয়াতির কাণ্ড, সেখানে ডাক্তার সাবরিনাকে রিমান্ডে নেওয়া হয়েছে, শাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে এসব অনিয়মের বিরুদ্ধে। করোনাকালে আসলে স্বাস্থ্য খাতের যে আসলে সুব্যবস্থাপনা, সেটি আসলে কতটা দেখছেন, আপনার মতামত জানতে চাই। প্রথমে একটু আমাদের সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আজিজ ভাই যেটা বলছেন ভিয়েতনামের উদাহরণ, তো আমি মনে করি যে এটা কোনোভাবেই বাংলাদেশের জন্য প্রযোজ্য না। ভিয়েতনামের যে শাসন ব্যবস্থা, দীর্ঘদিন সমাজতান্ত্রিক একটা সেন্ট্রাল নিয়ন্ত্রণের মধ্যে থাকা যে সমাজ ব্যবস্থা, আর বাংলাদেশের সমাজ ব্যবস্থা, এই একই জিনিস ফর্মুলা, এগুলা মোটেই এখানে প্রয়োগযোগ্য না। কারণ এখানে যে কোনো কিছু করতে গেলে জনগণ এবং রাজনৈতিক দল এবং মিডিয়া এইগুলোকে যেভাবে ফেস করতে হয়, যে কোনো একটা ঘটনা ঘটলে যেভাবে মিডিয়াতে এটাকে তুলোধনা করা হয়, ভিয়েতনামের টু শক্তি করার সুযোগ নেই। সেজন্য ভিয়েতনামের উদাহরণটা এখানে দিয়ে কোনো লাভ নেই। আর যেখানে যেটা বললেন যে আজিজ ভাই, যে চাল তো দিতে হবে, 5 মাসের জন্য খাবার দিতে হবে, আমি মনে করি এইগুলো একবারে ব্যর্থ চেষ্টা। সরকার শত চেষ্টা করলেও যদি এই মার্কেট মেকানিজম বন্ধ থাকে, অর্থাৎ মানুষের কর্মসংস্থানের পথ যদি রুদ্ধ থাকে, এই খয়রাতি সাহায্য টাকা বা 5 কেজি 10 কেজি চাল আলু এই দিয়ে মানুষকে রক্ষা করা যাবে না, বাঁচা যাবে না। এরা করোনায় বেঁচে গেলেও অনাহারে মারা যাবে। সেই জন্য যে কোনো ভাবে হোক আমাদের স্বাস্থ্য বিধি মেনে আমাদের সমস্ত অর্থনীতি সচল রাখতে হবে। আর বিশেষজ্ঞরা যে সকল কথাগুলো অনেক সময় বলেন, যে এক সময় বলছিল যে আমরা চাই না যে আমাদের যেন এই আমাদের যে করোনা ঢেউটা অনেক উচ্চা না হয়, হিমালয়ের মতো উচ্চা না হয়, আমাদেরটা যেন লালমাই পাহাড়ের মতো হয়, আস্তে আস্তে যেন উঠবে। কারণ আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের যে হাসপাতাল, আইসিইউ, ভেন্টিলেটর, এগুলোর যে স্বল্পতা, এটাকে কোনোভাবেই বড় ঢেউ আসলে নিউইয়র্কের মধ্যে যদি একসাথে একদিনে 30,000 40,000 লোক আক্রান্ত হয়ে যায়, আমরা এটা সামাল দিতে পারবো। অতএব বিশেষজ্ঞদেরকে আমি টিভিতে বলতে শুনছি যে আমরা সবাই যেন প্রার্থনা করি আমাদের এই কোভিডটা যেন আস্তে 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 স্লোলি আগায়। তো এখন আবার বলতেছে যে দ্রুত কেন পিকে ওঠে না। বহু মানে আমাদের বিশেষজ্ঞদেরও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা বলছে, আমি নিজেই শুনেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে মুখপাত্র বলতেছে প্রথম দিকে সবাই মাস্ক পরার কোনো দরকার নাই, আবার 7 দিন পরে বলছে সবাইকে মাস্ক করতে বলছে। এই কথাগুলো আসলে কেন বলছে? অভিজ্ঞতা, অর্থাৎ এই ধরনের একটা প্যান্ডেমিক মোকাবেলার অভিজ্ঞতা গত 100 বছরে মানুষের ছিল না।
আর এখন যে ব্যবস্থাগুলো আমি বলছি বাংলাদেশে নেওয়া হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, অথবা যেগুলো ভণ্ডামি অথবা টেস্টিং এর জালিয়াতি, এগুলো তো আছে, কিন্তু এইগুলো যদি নাও থাকে, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার যে সীমাবদ্ধতা, এটা তো আমাদের স্বীকার করতেই হবে। আর এটা তো কেবলমাত্র এই 2-1 বছরের মধ্যে হয়নি, গত 40 বছর যাবতই এই স্বাস্থ্য খাত ছিল অবহেলিত, এবং সবচেয়ে মেধাবী যারা তারা ডাক্তার হতো, এখনো হচ্ছে, কিন্তু তাদের প্রতি যে সোসাইটি রেসপেক্ট, রাষ্ট্রের যে রেসপেক্ট, এইগুলো কোনোটাই ছিল না। ডাক্তারদেরকে আপনি কাজ করতে বলবেন, সবচেয়ে মেধাবী যারা তারাই ডাক্তার হলো, কিন্তু তাকে চাকরি করতে হয় ওই সে কেন কয় পরিচালক, মহাপরিচালক, অথবা যিনি ওই একই ক্লাসে ওই 36তম ছাত্র উপর, মানে প্রথম ছাত্রের উপর খবরদারি করে। অনেক ধরনের প্রশাসনিক ব্যবস্থা যে দুরবস্থা আছে, এগুলো আছে। আপনি যেখানে মাত্র একটা ল্যাবে টেস্ট হতো, এখন 70টা ল্যাবে টেস্ট হচ্ছে। আর শতকরা হিসেবে শনাক্তের হিসাব যদি বলে, আমরা যদি এখন কেন এটা 23%, 22% দেখছি, কিন্তু এটা যদি স্প্রেড বাড়ে, আপনি বরগুনা, ভোলা থেকে আরম্ভ করে উত্তরবঙ্গ সমস্ত বাংলাদেশের লোকদেরকে যদি সমসংখ্যক একটা স্যাম্পল এনে টেস্ট করেন, অর্থাৎ করোনা উপসর্গ আছে অথবা নাই কিছু যায় আসে না, র্যান্ডম স্যাম্পলিং করে টেস্ট করে দেখেন, এটা এই যে শতকরাটা আসছে এটা হবে না, এটা অনেক কম হবে। এখন এটা পার্সেন্টেজটা 22% কেন দেখা যাচ্ছে? এর কারণ হচ্ছে কেবলমাত্র যার উপসর্গ আছে তাকেই এখন টেস্ট করা হচ্ছে। কিন্তু আপনি যদি ঢালাও ভাবে সবাইকে টেস্ট করেন, হাজার হাজার লক্ষ লক্ষ টেস্ট করেন, তাহলে এই শতকরা হিসাবটা কমে 10% আরো নিচে চলে আসবে। এখন এই পার্সেন্টেজটা বেশি হওয়ার কারণ হচ্ছে কেবলমাত্র সাসপেক্টেড, অর্থাৎ যিনি ইতিমধ্যে মনে করেন যে সংক্রমণের উপসর্গ তার মধ্যে আছে অথবা পরিবারের কারো আছে, সেই শুধু টেস্টে যাচ্ছে। সেজন্য আমাদের এই যে 22 বা 23 বা 24% যে শতকরা শনাক্ত হচ্ছে, এইটা নিয়ে মানে খুব বেশি শনাক্ত হচ্ছে, এটা যারা বলছেন তারা আবার স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে কোনো ধারণা নাই, স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে কোনো ধারণা নেই। এটা কেন হচ্ছে? কারণ আমরা টার্গেটেড স্যাম্পল, অর্থাৎ যাদের উপসর্গ আছে শুধু তাদেরকে আমরা টেস্ট করছি। কিন্তু আপনি যদি ঢালাও ভাবে সমগ্র বাংলাদেশের গ্রাম থেকে 64,000 গ্রাম থেকে 64,000 লোককে র্যান্ডমলি স্যাম্পল করে দেখেন তো এই 20% হয় কিনা, এটা মোটেই হবে না। এই জন্য আমি বলতেছি এই টেস্টিং যেটা আছে, এটা নিয়ে যে হায়দাস করা হচ্ছে, এটা অবিলম্বে বন্ধ করা হোক। বরং উপসর্গ দেখলেই তাকে যেন আইসোলেশনে নেওয়া হয় এবং তাকে যেন পরামর্শ দেওয়া হয় পরিবারের অন্যদের থেকে আলাদা থাকার জন্য। আর যেটা বলা হচ্ছে এটা ড্রপলেটস এর মাধ্যমে ছড়ায়, মাস্ক পরাটা একেবারে বাধ্যতামূলক করা হোক। ভিয়েতনামের কথা যদি বলেন, রাস্তায় মাস্ক ছাড়া বেরিয়ে দেব না, সাথে সাথে জরিমানা এবং পিটা, শুধু লাঠি পিটা। আমাদের এখানে লাঠি পিটা করার পরে তো আমরা মিডিয়াতে সবাই মানে করছিলাম। প্রথম দিকে যখন একজন ম্যাজিস্ট্রেট ওই এক ভ্যানওয়ালাকে কান ধরেছিল, বয়স্ক লোক, এটা খুবই অন্যায় করেছিল। কিন্তু আমি মনে করি আর কি কিছু কিছু ক্ষেত্রে এই জোর জবরদস্তি অথবা যেটাকে বলা হয় একটু শক্তি প্রয়োগ, এটা যদি করতে দিতাম আমরা, আমি মনে হয় সবচেয়ে ভালো হতো। আমি এখনো বলবো আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীকে এই আরেকটা যে এখন নতুন যেটা হচ্ছে লাল, ইয়েলো এবং কেনা বলা হয় সবুজ জোন, এবং সেখানে আবার লকডাউন, এটারও কোনো দরকার নাই। শুধু আপনাকে কেউ বাইরে হতে পারবেন না ঘর থেকে মাস্ক না করে, কাউকে মাস্ক ছাড়া পাওয়া গেলেই তাকে ব্যত্রাঘাত করা হবে, এরকম একটা কঠিন কিছু একটা ব্যবস্থা করে দেন, তাইলে জিনিসটা সমাধান হয়ে যাবে। আর কোন রুগী যার ন্যূনতম উপসর্গ আছে, সে ঘরের বাইরে হতে পারবে না, এবং সে তাকে ঘরে গিয়ে চিকিৎসা দেওয়া হবে, ডাক্তার টেলিমেডিসিন হোক বা স্বাস্থ্যকর্মী গিয়ে হোক। আর সে যখন উপসর্গটা একটা পর্যায়ে যাবে, তখন তার নিঃশ্বাস নিতে কষ্ট শুরু হবে, সে যেন হাসপাতালের সুযোগটা পায়। সবাইকে হাসপাতালে ভর্তি করে সেই এখানে লালন পালন করার কোনো দরকার নেই। শুধু শ্বাসকষ্ট হলে হাসপাতালে যাবে, এবং সেখানে অবশ্যই হাই ফ্লো অক্সিজেন অথবা স্যাটেল অক্সিজেন সিস্টেম সমস্ত হাসপাতালে ব্যবস্থা করতে হবে। আমি মনে করি ওই টেস্টিং এই ম্যাচটা বন্ধ করে অক্সিজেন ব্যবস্থার প্রতি জোর দেওয়া দরকার। জি, ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা ফিরবো আপনাদের সঙ্গে। আরেকটা হচ্ছে অনেক সময় এক্সপার্টরা যেসব কথাগুলো বলছিল যে কেন হলো, রোজা ঈদের কারণে হলো, গার্মেন্টস খুলে দেওয়ার কারণে হলো, ওই ব্রাহ্মণবাড়িয়ায় এক হুজুরের ওয়াজের জানাজার কারণে বিশাল ক্ষতি হয়ে গেল, 4 দিন অক্ষ করা হলো। কিন্তু পরে দেখা গেল ওই ব্রাহ্মণবাড়িয়ায়
এই হুজুরের জানাজা যাওয়ার কারণে কেউই সংক্রমিত হয়নি। আর গার্মেন্টস খুলে দেওয়ার কারণে হয়েছে, আপনি বলেন যারা এখন আক্রান্ত হচ্ছে মারা যাচ্ছে তাদের মধ্যে শতকরা কয়জন গার্মেন্টস এর কর্মী মারা গেছে বা কতজন মারা গেছে, এই হিসাবগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে আমাদের এই টকশোতে যেসব কথাগুলো বলা হচ্ছে এগুলো অনেকগুলো এই অনুমান নির্ভর। এবং একই অবস্থা আমি মনে করি আপনি এই কোরবানি ঈদেরও ব্যাপারটাতেও প্রতিদ্বন্দ্বিত হচ্ছে। যদি স্বাস্থ্যবিধি মেনে যদি সবাই নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি, সবাইকে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে, এটি আসলে মূল পয়েন্ট। আমরা আপনার কথা বুঝতে পেরেছি। জনাব এম এ আজিজ, এই ব্যবস্থাপনার জায়গা আপনি কি বলবেন, যেটি আসলে মিজানুর রহমান স্যার বলছিলেন যে তিনি টেস্ট বা অন্য কিছুর চেয়ে মূলত আসলে স্বাস্থ্যবিধি মেনে চলা বা নিয়মগুলো মেনে চলা, মাস্ক পরা, এসবের প্রতি আসলে গুরুত্ব দিচ্ছেন, এটি আসলে আপনার কি মনে হয়, আপনার মতামত জানতে চাই। না, বিষয়টা হলো সবটাই অনুমান নির্ভর কথা, এটাও ঠিক। কিন্তু যে লোকটার পকেটে পয়সা নাই, দিন আনে দিন খায়, একটা সার্জিক্যাল মাস্ক কিনতে 10 টাকা 15 টাকা লাগে, সে 15 টাকা দিয়ে মাস্ক কিনবে না খাবার কিনবে? এগুলো বাংলাদেশের জন্য অবাস্তব চিন্তা। 80 লোক এখন খাবার পায় না। আমি 9 কোটি লোক এখন খাবারের জন্য পাগল হয়ে গেছে। তাকে আপনি মাস্ক পরতে ব্যত্রাঘাত করবেন? আপনারা উল্টা ব্যত্রাঘাত করবে। এখন বাঁচে আছেন যে ব্যত্রাঘাত করেন না খাবার না দিয়ে। 9 কোটি লোক খাবার পাচ্ছে না। আমার মতো লোক, আমি মেয়ের বাসায় এসে খাই, আমি খাবার পাচ্ছি না, কাউকে বলতে পারতেছি না। আপনি কি, আপনার হিসাব নাই তো? সরকারি টাকা পাচ্ছেন যারা, একমাত্র সরকারি চাকরি যারা করে তারা নিশ্চিন্তে আছে। এছাড়া এই যে সার্ভিস সেক্টরে 5 কোটি লোক কাজ করে, কেউ ভাত পাচ্ছে না। আপনি দেখেন একমাত্র কৃষি সেক্টর ছাড়া সব তছনছ হয়ে গেছে। আপনি জোর করে কিছু করতে পারবেন না। আপনি যেটা বললেন, আপনি এয়ারপোর্টে যখন প্রথম লট আসলো তাদেরকে যদি কোয়ারেন্টাইনে নেওয়া হতো, শুধু বাংলাদেশের লোক আসবে, শুধু যদি ওইটা করা হতো তাহলে তার আপনারা এখন আর এই এত কথা বলতে হতো না। যে লোকগুলো আসছে কোয়ারেন্টাইন 14 দিন রেখে রেখে ছেড়ে দিলে, যারা অসুস্থ তাদের চিকিৎসা দেওয়ান আর বাকিগুলো ভিতরে ঢুকে দিতেন, তাহলে তো করোনা হতো না। আপনি এগুলো তখন তো বলছেন না হাসি কাশি, করোনার চেয়ে শক্তিশালী না, এটাকে পাত্তাই দেয় না। হ্যাঁ, এখন তো দেখা যাচ্ছে বাংলাদেশ পৃথিবীতে কি হয়, স্বাস্থ্য খাতে এত চুরি তো হয় না, এটা তো পৃথিবী হয় না। আজকে দেখেন যে কয়েকজনের নামে তদন্ত হচ্ছে, আসল লোকগুলো বাদ দিচ্ছে, তো প্রতিদিন ধরতেছে, অ্যারেস্ট করতেছে। ওই আমরা দেখছি তো ইয়াবার সময় বড়গুলোরে বাদ দিয়ে ছোটগুলো ইয়াবার রাস্তাঘাটে খায়, এগুলো নিয়ে ক্রস ফায়ার করে। তারপরে আপনার ক্যাসিনোতে দেখলাম সম্রাট পর্যন্ত এর উপরে ছিল না, যুবলীগের চেয়ারম্যান থেকে শুরু করে উপরে ছিল না, কেউ ধরা পড়ছে? ব্যবস্থাপনার জায়গা আমরা একটু ব্যবস্থাপনার জায়গা যদি আপনি বলতেন। না, এখন যে এই যে স্বাস্থ্য খাতে তো যে কেনাকাটা যে অধিদপ্তর আছে তার যে ব্রিগেডিয়ার জেনারেলকে সরায় দিল, তখন সে কি বলে গেল? স্বাস্থ্য খাতে কারা চুরি করে বলে গেছে, তো সে তাকে ধরা হয় না কেন? তমা কনস্ট্রাকশন, সে তো একটা ডিস্ট্রিক্টের আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট, তার পেছনে আছে 2 জন মন্ত্রী। হ্যাঁ, সে তো বিরাট অভিজ্ঞতা নাই, বিরাট কাজ। তাকে তো প্রথমে মাস্ক দেওয়া হয়েছে বিনা টেন্ডারে। সে কেন 14টা ফার্মকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে, তোমার নাই কেন? তারপরে এই যে আপনার কি মিঠু নামে একটা, সেই বিএনপির আমল থেকে সে পুরো স্বাস্থ্য সেক্টরকে গ্রিপে রাখছে, সবকে নেয় বেসে, ট্রান্সফার বন্ধ করে মানুষে। আমি জানি পাবনা জেনারেল হসপিটালের ডাইরেক্টর তার ধরছে ওই কি যন্ত্রপাতির জন্য, ইকুইপমেন্টের জন্য, বলছে যে এগুলো তো আমার লাগবে না, আপনি সাইন করে দেন, পাস করানোর দায়িত্ব আমার। সাইন করে নাই, তাকে 3 দিন পরে সে রিটায়ারমেন্টে যাবে, তারা ওই কি করে দিচ্ছে। কত ক্ষমতাশালী সে! মিঠু লিস্টে নাই কেন? মিঠু নাই কেন? তমা নাই কেন? এখন যেগুলো দেওয়া হয়েছে সেগুলো, এই যে 2 জনকে বলা হলো যে আপনার এই যে 2 জনকে, সাবরিনাকে কেস দেওয়া হয়েছে, এ কেসে তো তার কিছু হবে না, তাকে জোর করে ধরে রিমান্ডে নেওয়া হচ্ছে। তাকে পেনাল কোডে 415 ধারায় জামিনযোগ্য অপরাধে তাকে জামিনযোগ্য অপরাধ দেখা, সেই তার যদি শাস্তি হয় জি, আমাদের সময় একদম শেষ পর্যায়ে। আরেকটা শেষ করি। তারপরে এই যে আমি শুনলাম যে আজকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, 420 ধারায় তাকে দেওয়া হয়েছে। এটাতে
এটাও জামিনযোগ্য অপরাধ। আমরা আবারও ফিরবো জনাব এম এ আজিজ। আমাদের সময় একদম শেষ পর্যায়ে। আমরা ডাক্তার আব্দুল আজিজ, আপনি একজন চিকিৎসক নেতা, যে যেসব কথাগুলো বারবার উঠছে, রিজেন্টের সাহেব জেকেজি টেস্ট জ্বালিয়ে দেয়, এইসব ঘটনাগুলো আসলে বারবারই ঘটছে। স্বাস্থ্য ব্যবস্থা আমাদেরকে, এইসব ঘটনাগুলো কি আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে পিছিয়ে দিচ্ছে কিনা, চিকিৎসক নেতা হিসেবে আপনার মন্তব্য জানতে চাই, সংক্ষেপে যদি বলেন। আমি ওই আজিজ ভাইয়ের জন্য কিছু শুনতে পারিনি, আপনার কথা একটু শুনতে চাই। মানে প্রশ্ন ছিল যে এই যে স্বাস্থ্য খাতে গত বেশ কয়েকদিন ধরে আলোচিত যেসব ঘটনাগুলো রয়েছে, রিজেন্ট মালিক শাহেদ এখন পলাতক রয়েছেন, এবং জেকেজি টেস্ট জালিয়াতির ঘটনা, এসব ঘটনাগুলো বারবারই ঘটছে, এগুলো কি আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে পিছিয়ে দিচ্ছে কিনা, আপনার মতামত জানতে চাই। দেখুন, এই যে আমাদের এই যে স্বাস্থ্য ব্যবস্থায় করোনার সময়ে প্রথম দিকে যেহেতু আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় প্রাইভেট সেক্টর প্রায় 62% স্বাস্থ্য ব্যবস্থা প্রাইভেট সেক্টর জনসাধারণের উপর। আমাদের সময় একদম কম, যদি একটু সংক্ষেপে শেষ করেন। এই মুহূর্তে, হ্যাঁ আমি সংক্ষেপে শেষ করি। এই করোনার সময় সরকার এই প্রাইভেট সেক্টরকে ইনভাইট করে এবং তারাও এই চিকিৎসা ব্যবস্থা আসে এবং টেস্টিং ফ্যাসিলিটিতে আসে। কিন্তু এই আসার পরে তারা আসলে এই দুর্নীতির সুযোগ নেয়। সরকার কিন্তু নিজেই এদেরকে খুঁজে বের করছে তাদের সোর্স দিয়ে, সংস্থাগুলো দিয়ে, এবং তারা বিচারের আওতায় নিয়ে আসছে, তাদের অ্যারেস্টও করা হচ্ছে। সুতরাং আমি মনে করি এই সমস্ত ক্ষেত্রে ডেফিনেটলি দুর্নীতি যারা করে স্বাস্থ্য সেক্টরের, সরকারের আগে থেকে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, এর আগেও মাস কেলেঙ্কারি, আপনার দেখেন মিঠুকেও আইনের আওতায় আছে, মিঠুকেও দুদকে ধরছে। সুতরাং এগুলো সরকারের জিরো টলারেন্স, আমি আশা করি এগুলো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, এবং তাদের পিছনেও যারা আছে, সাবরিনা শাহেদের পিছনেও যারা আছে, তাদেরকেও ধরা উচিত আমরা মনে করি। আরটিপিসিআর যেটা এর ব্যাপারে আরটিপিসিআর এর যে রিপোর্টের কথা বললেন, আরটিপিসিআর এর টেস্টটাই 33% এটা ফলস নেগেটিভ আসে, এবং পরীক্ষার পদ্ধতির কারণে এটা সারা বিশ্বে। সুতরাং এইটা নিয়ে আসলে আমাদের আলোচনা সমালোচনা করাটাও ঠিক না, সারা বিশ্বেই আসে এরকম। আর আজিজ ভাই যেটা বললো যে ওনারা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় শুনেছি রাস্তাঘাটে নাকি লোক মারা যাবে, এই রোগী হাসপাতালে ভর্তি হবে না, সেই সিচুয়েশন কিন্তু আমাদের হয় নাই। না খাওয়ায় একজন লোকের প্রতি বাংলাদেশে মারা যায় না এখনো। আগামীতে আশা করছি আমরা মারাও যাবে না। সারা বিশ্বে বেকারের সংখ্যা আমেরিকাতে দেখেন কত, এবং ইউরোপে দেখেন কি অবস্থা, ইন্ডিয়ার কথা চিন্তা করেন। সুতরাং এটা বৈশ্বিক সমস্যা, এবং সেইটা আমাদের দেশে একই সমস্যা, বরং ইকোনমিক ইস্যুতে আমরা অনেক ভালো আছি। আপনার কাছে আমরা আবারও ফিরবো। মহসিন কাজী, কোরবানির পশুর হাট সীমিত পরিসরে বসছে, চট্টগ্রামেও বসবে, এবং কোরবানিকে কেন্দ্র করে আসলে খুব বেশ সতর্কতাই প্রয়োজন, কারণ ব্যবস্থাপনা বা সতর্কতা সচেতনতা এগুলো আসলে যেহেতু টিকা বা ভ্যাকসিন এখন পর্যন্ত আসেনি, খুবই জরুরি। চট্টগ্রামে সতর্কতা কতটা মানছে সাধারণ মানুষ, আপনি যদি সংক্ষেপে শেষ করেন। চট্টগ্রামে সতর্কতা বলতে যেটা, সেটা হচ্ছে শহরের একেবারে অতি শহর কেন্দ্রিক, শহরতলি এবং মফস্বলে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, কেউ মাস্ক ব্যবহার করতেছে না, সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। আমি গত শুক্রবার আমার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি, এটাও একটা গ্রাম, হাঁটাদাড়ি ফেলে ফটিকছড়িতে যেতে হয়। আমি গাড়িতে করে যাওয়ার সময় মনে হয় 80% লোকের মাস্ক দেখি নেই, আর সামাজিক দূরত্বের তো কোনো বালাই দেখি নেই। এই অবস্থায় কিভাবে কি হবে, এটা সব আল্লাহর ওয়াস্তে চলতেছে। হ্যাঁ, আমরা যাই বলি, এখানে টেলিভিশন টক শোতে আলোচনা হয় সুন্দর সুন্দর কথা, এগুলা তাদের কানে যাওয়ার কথা, ওদের কানে যায় না। জি, নিশ্চয়ই যাবে। আমরা ফিরবো, আমাদের সময় একদম শেষ পর্যায়ে। মহসিন কাজী, আমরা অধ্যাপক মিজানুর রহমান স্যার, আপনার কাছে শেষ প্রশ্ন। আসলে এই যে আমাদের এখন আর বেশ কিছু অভিযান হচ্ছে, ভেজাল ওষুধ বা বিভিন্ন হাসপাতালের অনুমোদন, এই ধরনের অভিযানগুলো হচ্ছে, র্যাব আইনশৃঙ্খলা বাহিনী করোনার একদম শুরু থেকে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে ব্যাপক উদ্যোগ গ্রহণ করে তারা সফলতার সঙ্গে করে যাচ্ছেন। এই মহামারীকালীন সময় আসলে এসব চক্র মানবিকতাহীনভাবে আসলে এগুলো করে যাচ্ছেন। আপনার শেষ কথা জানতে চাই, 1 মিনিটে যদি শেষ করেন। আমি শেষ কথা প্রথমে বলি, আমাদের সাংবাদিক আজিজ ভাই যেটা বলছে, একদম 9 কোটি মানুষ না খেয়ে আছে, আমার মনে হয় না এটা টানাটানের মধ্যে পড়ে গেছে, বেকারত্ব হচ্ছে, কর্মসংস্থান কমে গেছে, সারা ওয়ার্ল্ডে করছে, আমাদের এখানে করছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা আমাদের দেশ থেকে কাউকে 25 টাকা দামের সার্জিক্যাল মাস্ক পরার জন্য বলা হয় নাই। একেবারে গামছা আছে না, কাপড়ের গামছা, ওইটাকে তিনটা বরদ দিয়ে মুখে বেঁধে রাখলেই হবে। এটা সর্বোচ্চ 10 টাকা, 5 টাকা, 10 টাকা এরকম। জি, আমাদের শেষ করতে হবে। যেটা গেঞ্জির কাপড় দিয়ে তৈরি হয়, এটাকে সরকারকেও বলি সবাই ব্যবস্থা করতে হবে। পুলিশের হাতে হাতে থাকবে, আর্মিদের কাছে থাকবে,
বাজারের মার্কেট মালিকদের কাছে থাকবে। যে আমাদের সময় একদম শেষ, আমরা জনাব এম এ আজিজ আপনার কাছে আসতে চাই। আপনার কাছে শেষ প্রশ্ন, আসলে দেশে বন্যা পরিস্থিতি একদিকে করোনা ভাইরাস সংক্রমণ, আপনার কাছে আসলে সরকারের উদ্যোগও বেশ সফল কিছু উদ্যোগও আছে সরকারের, আপনার কাছে শেষ মন্তব্য জানতে চাই 30 সেকেন্ডে যদি শেষ করেন। সফল বিফল মন্তব্য আর করতে চাই না, এখন আমার ওই শেষ কথা একটাই, আমি সকল জনগণের কাছে অনুরোধ, নিজেকে বাঁচাতে চেষ্টা করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে নিজে বাঁচতে চেষ্টা করতে হবে, কারণ বাঁচার জন্য অন্য কোনো সহযোগিতা আপাতত আমার কাছে মনে হচ্ছে জি ধন্যবাদ। জি ডাক্তার আব্দুল আজিজ, আপনার কাছে আপনার শেষ কথা জানতে চাই, যে অনিয়মের খবরের মাঝেও সফলতা বা ব্যর্থতা সবকিছু মিলে আপনি এক কথা যদি শেষ করেন। আজিজ ভাইয়ের সাথে বলছি যে বাঁচার উপায় ওদেরকে কেউ ওদের সাহায্য করবে না, সরকার সাহায্য করবে, সরকার পাশে আছে, 17 কোটি মানুষের পাশে সরকার আছে, জনগণ শুধু স্বাস্থ্য বিধি মেনে চলুন, ইনশাআল্লাহ আমরা সফলতার দিকে আগাবো। জি মহসিন কাজী, আপনার এক কথা, আপনার চট্টগ্রামের বাস্তবতা, আপনার এক কথা শুনতে চাই, শেষ কথা। চট্টগ্রামের বাস্তবতা হচ্ছে, চট্টগ্রামে এখন যে অবস্থায় আছে 20 থেকে 21% পরীক্ষার তুলনায় সংক্রমণের হার, এইটা আরো কমবে, এইটার শেষটা হবে আগামী গরুর বাজারের উপর নির্ভর করে। জি অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং এম এ আজিজ, ডক্টর আব্দুল আজিজ এবং মহসিন কাজী, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, মহামারী বাড়ার আশঙ্কা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাই এই মুহূর্তে করোনা মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সতর্কতা এবং সচেতনতা। আজ এ পর্যন্তই, একই সময় আগামীকাল আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।